তো চলো শুরু করা যাক। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ন্যারেশন। তো ন্যারেশন মানে কি? ন্যারেশন বলতে কি বোঝায়? ন্যারেশন মানে বোঝায় হচ্ছে তোমার কোনো একটা স্পিচ বা উক্তি, ধরো কোনো বক্তার বক্তব্য, উক্তি বা কথা অন্য কারোর কাছে তুমি প্রকাশ করছো বা উপস্থাপন করছো, এইটার যে ধরনটা, এইটার ধরনটাই হচ্ছে ন্যারেশন। এখন আমরা জানি ন্যারেশন দুই রকমের হতে পারে, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। একে আমরা ডিরেক্ট ন্যারেশনও বলতে পারি, আবার ইনডিরেক্ট ন্যারেশনও বলতে পারি। সো ডিরেক্ট মানে কি? ডিরেক্ট মানে ভাইয়া সরাসরি, ঠিক আছে? ধরো তুমি যখন কোনো একটা বক্তার বক্তব্য, উক্তি, কথা হুবহু, আই রিপিট, এই জিনিসটাকে তোমরা একটু মার্ক করো, হুবহু মানে ডিরেক্ট তুমি বলতেছো এবং কোটেশনের মানে কোটেশন মার্কের মাধ্যমে প্রকাশ করতেছো, ঠিক আছে? তো সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডিরেক্ট স্পিচ। যেরকম সম্পদ সেইড আই হ্যাভ ওয়ান্টেড আ নিউ বুক, তাহলে সম্পদ বলছে আমি একটা নতুন বই চেয়েছিলাম, ঠিক আছে? তো এইখানে তুমি দেখো সে যা বলছে সেটাকেই আমরা ডিরেক্টলি তুলে দিছি এবং নিজের জবানে নিজের কথা বলছি, অর্থাৎ যে স্পিকার তার জবানেই কথাটা বলছি। সেক্ষেত্রে আমরা এটাকে বলতেছি হচ্ছে ডিরেক্ট স্পিচ। আর ইনডিরেক্ট স্পিচটা কি? ধরো এখন তুমি বলতেছো যে সম্পদ বলছে সে একটা বই চেয়েছিল, সম্পদ বলছে সে, তখন সম্পদটা কে হয়ে গেল? সে, হি, প্রোনাউন রেফারেন্স অনুসারে কে হয়ে গেল? সে। তো এরকম যখন কোনো বক্তার বক্তব্য, উক্তি বা কথা পরোক্ষভাবে, অর্থাৎ নিজের মুখ দিয়ে নিজে বলতেছে না, অন্য কারো মুখ দিয়ে বলতেছে, নিজের মুখ দিয়ে নিজে বলতেছে না, কিন্তু অন্য কেউ বলে দিচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি বলো তো? সেক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে ইনডিরেক্ট স্পিচ, ঠিক আছে? সো ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ কি বুঝতে পারছো? ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ কি বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, ওকে। চলো, এখন ঘটনা হচ্ছে ভাইয়া, আমাদের মানে একটা জিনিস আরেকটা জিনিস থেকে ট্রান্সফার করতে হবে বা ট্রান্সফর্ম করতে হবে, সোজা বাংলা কথায় বললে পরিবর্তন করতে হবে। এখন বইয়ে অনেক রুলস থাকে, বাট তোমার আসলেও কাজটা কি? তোমার কি মানে জায়গাগুলা পরিবর্তন করতে হবে, কোন স্পেসগুলা পরিবর্তন করতে হবে সেগুলা জানা। তো তুমি কি পরিবর্তন করবা সেটা জানার আগে দরকার তোমার কি কি আছে, ওই পয়েন্টগুলো তোমার ভালোভাবে বুঝতে হবে। এবং তুমি যদি মানে এখানে এই স্লাইডে যতটুকু দেখাবো এতটুকু যদি মাথায় রাখো, দেখবা যে তোমার জন্য অনেকটা ইজি হয়ে গেছে এবং তুমি পারতেছো। ধরো আমাদের ডিরেক্ট স্পিচের দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ক্লজ আর একটা হচ্ছে রিপোর্টেড ক্লজ। আই রিপিট, একটা হচ্ছে রিপোর্টিং ক্লজ আর একটা হচ্ছে রিপোর্টেড ক্লজ। তো রিপোর্টিং ক্লজ মানে কি? আচ্ছা, এখন এই অংশে রিপোর্টিং ক্লজে যে স্পিকার মানে যে বলছে আর যারে বলছে তারে প্রাধান্য দেওয়া হয়। যে বলছে যারে দিছে মানে প্রাধান্য দিছে তারে প্রাধান্য দিছে। অর্থাৎ ধরো সম্পদ সেড টু মি, সম্পদ আমাকে বলছে, সম্পদ বলছে কাকে বলছে? আমাকে বলছে। তাহলে এখানে ধরো বক্তা এবং যাকে বলছে তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তাকে আমরা বলতেছি রিপোর্টিং ক্লজ। আরো সহজে কিভাবে মনে রাখবা? লাস্টে কি আছে? আইএনজি আসছে। তো তুমি মনে রাখবা রিপোর্টিং ক্লজ ইজ অলওয়েজ আ স্টার্টিং ক্লজ। তার মানে কি? মানে স্টার্টিং ক্লজ, হ্যাঁ, এটা থাকতে পারে, এইটা তোমার এই পাশেও থাকতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম এই পাশেই থাকে। সো স্টার্টিং, রিপোর্টিং, এভাবে মনে রাখবা। আর বাকি যতটুকু আছে, আমি যে জিনিসটাকে রিপোর্ট করছি, অর্থাৎ আমার যে মেইন উক্তিটা, এই উক্তিটাকে আমরা বলতেছি হচ্ছে রিপোর্টেড ক্লজ, ঠিক আছে? রিপোর্টেড ক্লজ। তো এখন ঘটনা হচ্ছে রিপোর্টিং ক্লজ বুঝলাম আর রিপোর্টেড ক্লজ বুঝলাম, তাহলে এই যে আমার কোটেশন থেকে এই কোটেশন, এইটাকে আমরা বলতেছি রিপোর্টেড ক্লজ। তাহলে রিপোর্টিং স্পিচ বা রিপোর্টিং ক্লজ, এইটার যে ভার্ব তাকে কি বলবো আমরা বলো তো? রিপোর্টিং ভার্ব। এইটাকে বলবো হচ্ছে আমি রিপোর্টিং ভার্ব। আর যেটা তোমার রিপোর্টেড ক্লজের ভার্ব তারে কি বলবো? রিপোর্টেড ভার্ব অথবা ভার্ব অফ রিপোর্টেড স্পিচ। তাহলে তুমি বারবার দেখবা যে কয়েকটা জিনিস হচ্ছে তোমার বলতেছে, কি বলতেছে? রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড ভার্ব কোনটা, এগুলা বলতেছে, ঠিক আছে? এগুলা বলতেছে। সো এগুলা যখন বলতেছে কোনটা চেঞ্জ করবো না করবো তোমরা বোঝোই না। তো স্টার্টিং ক্লজ মানে রিপোর্টিং ক্লজ, আর যেটা কোটেশনের মধ্যে থাকে কোটেড ক্লজ, সেটা হচ্ছে রিপোর্টেড ক্লজ। সো এটা মনে রাখতে পারো, কোটেড ক্লজ, ঠিক আছে? কোটেড ক্লজ সেটা হচ্ছে রিপোর্টেড ক্লজ, ঠিক আছে? আর এটার মধ্যে যে ভার্ব থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব। এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? এখন ম্যাক্সিমাম টাইমই দেখবা যে আমাদের যেটা হচ্ছে মানে ইটা আছে, রিপোর্টিং ভার্বটা আছে, রিপোর্টিং ভার্বটা কি হবে বলো তো? মানে পাস্ট টেন্সে থাকে। সো পাস্ট টেন্সে থাকে না প্রেজেন্ট টেন্সে থাকে, এইটা আমাদের বুঝতে হবে।
ঠিক আছে, এইটা আমাদের বুঝতে হবে। তো ফার্স্টে তোমার কাজ হচ্ছে একটা প্রশ্ন পাওয়ার পরে তুমি রিপোর্টিং ভার্বটা দেখবা প্রেজেন্ট টেন্সে আছে নাকি ফিউচার টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে থাকলে তোমার যে নর্মাল নিয়মগুলো সেগুলো দিয়েই তুমি করতে পারবা, বাট যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে তাহলে এর ভিতরে কোনো পরিবর্তন হবে না। যেরকম মাদার সেইস, এইটা কি বলতো, এইটা কি আমার রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্বটা যদি আমার প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে এই যে এইটার ভিতরে কোনো চেঞ্জ হবে না, এইটার ভিতরে চেঞ্জ হবে না, মেজর কোনো টেন্সগত পরিবর্তন হবে না, শুধু প্রোনাউনগত পরিবর্তন হবে, শুধু প্রোনাউনগত পরিবর্তন হবে। প্রোনাউনগত পরিবর্তনটা এখন ভালোভাবে বোঝার চেষ্টা করবা, জাস্ট একটা এক্সাম্পল দিবা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। মাদার সেইস আই উইল প্রিপেয়ার ডিনার, তাহলে তুমি দেখতেছো এই রিপোর্টিং ভার্বটা তোমার প্রেজেন্ট অথবা ফিউচারে আছে, তার মানে এইটার ভেতরে যে টেন্স, মানে নো চেঞ্জ ইন টেন্স, চেঞ্জের কোনো পরিবর্তন হবে না, মানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাইলে এখন তুমি কি করবা, মাদার সেইস তুমি লিখলা, অবশ্যই আমাদের যেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে আমাদের একটা ড্যাট আসে। তাহলে মা বলছে আমি ডিনার প্রিপেয়ার করব বা রাতের খাবার প্রিপেয়ার করব। এখানে তুমি দুইটা জিনিসকে খেয়াল করো ভাইয়া, তুমি এখানে দুইটা জিনিসকে খেয়াল করবা, একটা হচ্ছে যে মাদার আর একটা হচ্ছে আই। এই যে তোমার মাদার আর আই, এই আইটা আসলে ওকে, এই আইটা আসলে মাদার, এই আইটা আসলে ওকে, এই আইটা আসলে মাদার, তাই না? এই আই হচ্ছে মাদার। আচ্ছা, এখন মা অবশ্যই মেয়ে, যেহেতু মেয়ে সেহেতু এখানে একবার আমি মাদার ইউজ করছি, তো এখানে কি মা বলছে সে ডিনারটা প্রিপেয়ার করবে, তাহলে এখানে সে অর্থে কিন্তু শি ব্যবহার করা হয়েছে। এখানে যদি আবার মাদার দিতাম তাহলে কি একটা রিপিটেশন হয়ে যেত, নাউনের রিপিটেশন এড়ানোর জন্যই প্রোনাউনের অবতারণা। তাহলে কি মাদার শি, ফাদার থাকলে হি, ঠিক আছে, বুঝতে পারছো? তো প্রোনাউনগত পরিবর্তনটা একদম ইউনিভার্সাল, এইটা হবেই, এইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বা 99% ক্ষেত্রে প্রোনাউনের হচ্ছে পরিবর্তন হবে। এবং প্রোনাউনের পরিবর্তনটা এই যে কথাটা বললাম এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে, নাহলে তুমি বুঝতে পারবা না, ঠিক আছে? কারণ এইটা তোমাকে অনেক রুলস বলবে না, এইটা হচ্ছে তোমার জাস্ট কমন সেন্স, তুমি যত ভালো কমন সেন্স ইউজ করতে পারবা তুমি তত ভালো এটা উত্তর করতে পারবা। ধরো তারপরে আছে সম্পদ উইলসে, এখানে কি আছে, এখানে রিপোর্টিং ভার্বটা কিসে আছে, রিপোর্টিং ভার্বটা কিসে আছে, ফিউচারে আছে। তাহলে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে তাহলে এখানে কি নো চেঞ্জ ইন টেন্স, মানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে সম্পদ উইল সে আই প্রিফার পিৎজা টু বার্গার, তাহলে প্রিফারের পর কিন্তু দেন হয় না, টু হয়, এজন্য এটা বসানো। তাহলে সম্পদ উইল সে দ্যাট, সম্পদ বলছে সে পিৎজা পছন্দ করে, তাহলে এখানে সম্পদটা কি হয়ে যাচ্ছে, হি হয়ে যাচ্ছে। এখানে প্রোনাউন বসাইতে হবে, এখানে নাউন বসানো যাবে না, ঠিক আছে? কারণ কি আমি দুইবার নাউন বসাইলে একই সেন্টেন্সে এটা নাউনের রেপিটেশন হয়, এবং গ্রামারে কেন তোমার প্রোনাউন আনছে, এই নাউনের রেপিটেশনকে মানে রেপিটেশনকে অ্যাভয়েড করার জন্য, প্রোনাউনের অবতারণা। ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, চলো এটা দেখো, এখন দেখো এইটা ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করবে জানো, বুঝবেই না এটা কি দিছে। দেখো, which one is the correct after the change of speech of the sentence Karim says that he did not go। তার মানে তুমি দেখো ভাইয়া এখানে আবার says আছে, saysটা আমার কি, এটা রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। সো এটা যেহেতু রিপোর্টিং ভার্ব তার মানে এখানে সব says হবে, এখানে সব says হবে, এবং দেখো মজার ব্যাপার সব জায়গায় says আছে। এখন ঘটনা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে যেহেতু এটা প্রেজেন্ট আছে, কথাটা বুঝো, যেহেতু এটা প্রেজেন্ট আছে সেহেতু কিন্তু এই যে এইখানে যে টেন্স নো চেঞ্জ, অনেকে এটার চেঞ্জটা করে ফেলবে টেন্সের ভেতরে, এবং টেন্সের ভেতরে চেঞ্জ করলেই কিন্তু তুমি মারাটা খাবা। সো তাইলে কি কারিম সেজ হি ডিড নট গো, এখানে কি হি ডিড নট গো হবে না, না না, কারণ কি হিটা কখন আসবে বা প্রোনাউনটা কখন আসবে, ইনডিরেক্ট স্পিচে। তো এখানে তো হি আছে, আমি তো মানে কি বলছিলাম, যাই হোক যাই পরিবর্তন হোক প্রোনাউনের চেঞ্জ হবে। তাহলে এখানে কারিমটা কে বা করিমটা কে, আই,
করিম তো নিজের জবানে নিজে কথা বলতেছে, তাহলে এখানে কাকে বোঝাচ্ছে? আইকে। তাহলে এই যে বলছো এটা কি হবে? বি। করিম সেজ আই ডিড নট গো, তাহলে এটা কি রিভার্স ইঞ্জিনিয়ারিং বা রিভার্স প্রসেস। ঠিক আছে, তাহলে তুমি মেইন প্রসেস বুঝলে তুমি রিভার্স প্রসেসও বুঝবা। মেডিকেল 13-14 সেশনে এটা খুবই ভালো একটা প্রশ্ন, এবং বোকা বানানোর জন্য এই ধরনের প্রশ্নগুলাই দেয় সাধারণত। দেখো ঢাবিতে আসছে, এটা দেখো অনেকে হাই হাই হ্যাড আছে, হ্যাড থাকলে এই হবে সেই হবে, কিচ্ছু না ভাই। এখানে তুমি দেখবা তোমার ন্যারেশন পাওয়ার প্রথম কাজ, ন্যারেশন উত্তর করার প্রথম কাজ এইটা দেখা না। আমরা বাঙালি একটু বেশি বুঝি, আমরা বাঙালি একটু সবসময় বেশি বুঝি। আমরা ন্যারেশনটা পায়ে দেখি কি জানো? আমরা দেখি যে এইটা, ঠিক আছে, আমরা খেয়াল করি এইটা নো নো নো, এইটা তোমার দেখা যাবে না, তোমার দেখতে হবে এইটা। এইটা কি আছে? তোমার রিপোর্টিং ভার্ব কি আছে? প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে বাকিটুকু কি হবে? বাকিটুকু কোনো চেঞ্জ হবে না, জাস্ট প্রোনাউনের চেঞ্জ হবে। তাহলে শি সেইস এখানে কি হবে? শি জাস্ট একটা হবে, বাকিটুকু যা আছে তাই। ক্লিয়ার? হ্যাঁ, শি সেইস দ্যাট শি হ্যাড এ headache yesterday, ঠিক আছে। এইখানে অনেকে বলবো ভাই এখানে হ্যাডটা কেন আসলো? ইয়েস্টারডে থাকলে হ্যাড কেন আসবে? এই হ্যাডটা কিন্তু এখানে V2 ভাই, এখানে এই হ্যাডটা হচ্ছে V2, কারণ হ্যাড প্লাস V3, খেয়াল করো, হ্যাড প্লাস V3 হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। বাট আমাদের এখানে কি আছে? V1 V2 V3, আমাদের হ্যাভ অথবা হ্যাজ হচ্ছে V1, V2টা হচ্ছে হ্যাড যদি আমরা মেইন ভার্ব হিসেবে ইউজ করি, V3টাও হ্যাড। এখানে শুধু হ্যাড আছে, এখানে হ্যাডটা মেইন ভার্ব হিসেবে ফাংশন করতেছে, এই জন্য এখানে কিন্তু হ্যাড আছে। এবং তোমার যদি এরকম যদি একটা প্রশ্ন চলে আসে যে আই হ্যাড কি হ্যাডেক ইয়েস্টারডে, ঠিক আছে, আমার মাথা ব্যথা ছিল, এটা কোন টেন্স? এটা চলে আসতে পারে, অনেক স্টুডেন্ট দাগাবে এটা হচ্ছে পারফেক্ট টেন্স না, এটা হচ্ছে তোমার কি পাস্ট সিম্পল টেন্স, ঠিক আছে। সো এটা একটু মাথায় রাখবো আমরা, এটা আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা আমাদের সেগমেন্ট আছে যেখানে আমাদের রিপোর্টেড ক্লজে, ধরো এখানে আমার পাস্ট আছে, কোনো সমস্যা নেই, এখানে যা খুশি আছে। এখানে ধরো আমার প্রেজেন্টও থাকতে পারে, পাস্টও থাকতে পারে, ফিউচারও থাকতে পারে। নর্মালি এখানে পাস্টটাই বেশি থাকে। হ্যাঁ, ধরো তোমার কোনো ইউনিভার্সাল ট্রুথ আছে, চিরন্তন সত্য বা অভ্যাস প্রকাশ পাচ্ছে। এখন ভাই চিরন্তন সত্য প্রেজেন্টেও যা, পাস্টেও তা, ফিউচারেও তাই। চিরন্তন মানে কি? যেটা সবসময় সেম, ঠিক আছে। এখন এজন্য এইটার ভিতরে যা আছে এটার কোনো চেঞ্জ হবে না। এখানে নো চেঞ্জ ইন টেন্স, নো চেঞ্জ ইন টেন্স। তাহলে কি হবে? সায়েন্টিস্ট, দ্য সায়েন্টিস্ট সেড H2O is the chemical formula of water। তার মানে কি? তারা বলছে এটা কি জল, মানে পানির সংকেত। তাহলে আমরা একটা দ্যাট আনছি এবং যা আছে তাই, আমরা কিছু চেঞ্জ করিনি। এবং এইটা কি আমার বলো তো? ইউনিভার্সাল ট্রুথ না? বা এটা কি একটা ইউনিভার্সাল ফর্মুলা না? বুঝছো? বা আমরা কিন্তু একে সায়েন্টিফিক ট্রুথ বলতে পারি, সায়েন্টিফিক ট্রুথ। কেউ আবার বললো না H2O ধানমন্ডির একটা রেস্টুরেন্টের নাম, ঠিক আছে। বুঝতে পারছি এ পর্যন্ত? ক্লিয়ার? আচ্ছা, দেখো এখানে কন্ডিশনালস আসতে পারে। কন্ডিশনালস কোনগুলা? যেগুলো ধরো জিরো কন্ডিশনালস, মানে একটা হইলে আরেকটা হবেই, সেক্ষেত্রে তোমার কিন্তু সেম নিয়মটাই প্রযোজ্য হবে, এটা দেখে নিলে পেরে যাবা। ওকে, তাহলে এই যে দেখো, দ্য টিচার সাইড বা টিচার সাইড দ্য আর্থ ড্যাশ অ্যারাউন্ড দ্য সান 36th BCS এই প্রশ্নটা আসছে। তাহলে তুমি কিন্তু ভাই এখানে তোমার দুইটা নলেজ কাজে লাগবে। তুমি কিন্তু ফার্স্টে বুঝতেছ এইটা আমার একটা ইউনিভার্সাল ট্রুথ, এইটা আমার একটা ইউনিভার্সাল ট্রুথ। এখন যদি আমার ভাই ইউনিভার্সাল ট্রুথ হয়, ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আমরা অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব, প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব। যেহেতু আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব, তাহলে দ্য আর্থের সাথে কি হবে? মুভস হবে। কারণ কি প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এতটুকু হচ্ছে তোমার সেভিয়র। যদি মানে ঢাবিতে এই পার্টটা থেকে বেশ প্রশ্ন আসে, ঠিক আছে, একটু যদি মনে করি একটু মজা করি, তাহলে হচ্ছে এই প্রশ্নটা করবে। এখন রিপোর্টিং ক্লজ, মেইন কথা পাস্ট টেন্স যুক্ত রিপোর্টিং ক্লজ অথবা রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, ঠিক আছে, তার মানে কি? এই যে এই জায়গায় এইটা কি পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স হইলে একটা ব্যতিক্রম হইলে আছে,
এইটা হচ্ছে পাস্ট টেন্সের ব্যতিক্রম, ঠিক আছে? আচ্ছা, বাট নর্মালি যদি পাস্ট টেন্স হয় তখন তুমি কি করবা? আচ্ছা, খুব সহজ। ধরো একটা প্রেজেন্ট সিম্পল টেন্স আছে, এইটা হচ্ছে আমার পাস্ট সিম্পলে পরিণত হয়ে যাবে, ঠিক আছে? এখানে তোমাদেরকে কয়েকটা কথা আরেকবার বলে রাখি। বি ভার্ব সমাচার, এটা আমাদের খুবই কাজে লাগে। বি ভার্ব সমাচার, ধর আমাদের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মে বি ভার্ব কারা কারা আছে? এম আছে, ইজ আছে, আর আছে, বি ভার্ব। আমাদের পাস্ট ফর্মে কারা আছে? আমাদের ওয়াজ আছে, আমাদের ওয়ার আছে, তাই না? আবার পারফেক্টে আমাদের কারা কারা আছে বলো? পারফেক্টে আমাদের বিন আছে, ঠিক আছে? আর আরেকটা জিনিস আমরা মনে রাখবো, মেইন ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ যদি থাকে, এটার V2 হচ্ছে হ্যাড, V3 হচ্ছে হ্যাড, গেল। আচ্ছা, আর কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেন্সের ক্ষেত্রে V2 মানে কি? পাস্ট সিম্পল, মানে কোন একটা কাজ ডান, এর কোনো ইফেক্ট নাই। হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, হ্যাভ অথবা হ্যাজ সবসময় প্রেজেন্ট ফর্মে ব্যবহার হয়। এই যে হ্যাভ হ্যাজ প্লাস V3 হচ্ছে তোমার কি বলো তো? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, তাহলে হ্যাভ হ্যাজ এর মানে পাস্ট ফর্ম কি? হ্যাড, তাহলে হ্যাড প্লাস V3 কি? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ঠিক আছে? এইটুকু ক্লিয়ার? তাহলে আসো, এখানে প্রেজেন্ট সিম্পল যদি থাকে, হি সেড, দেখো এইটা কিন্তু পাস্ট, এইটা কিন্তু তোমার পাস্ট, পাস্ট তোমার কি? রিপোর্টিং ভার্ব। এইটা যদি পাস্ট টেন্স হয় তাহলে এইটার ভেতরের টেন্সটা চেঞ্জ হবে, এইটার ভেতরের মানে টেন্সটা চেঞ্জ হবে। তো এই টেন্সটা যদি তোমার কি থাকে? V1 মানে প্রেজেন্ট সিম্পল যদি থাকে, এইটা হয়ে যাবে পাস্ট সিম্পল, তার মানে V2 হয়ে যাবে। V1 থাকলে V2 হয়ে যাবে। তাহলে হি সেড দ্যাট ইট ওয়াজ কোল্ড। তার মানে তোমরা তো বুঝতেছো যে প্রোনাউনের চেঞ্জ কিন্তু হবে, প্রোনাউনের চেঞ্জ ন্যারেশনের সব জায়গায় হবে, ঠিক আছে? এটা একদম ইউনিভার্সাল, এটা সবসময় আমি বলতেছি না যেহেতু এটা একাডেমিক ক্লাস না, ঠিক আছে? বা এটা একটু তোমরা বুঝবা, এটা খুব নর্মাল জিনিস। তারপর ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? এম ইজ আর থাকবে, তাই না? এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, তাহলে এইটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কি হয়ে যাবে? এম ইজ আর যেটা আছে সেটা হয়ে যাবে ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। তারপরে ধরো প্রেজেন্ট পারফেক্ট, ধরো এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। তারপরে এইটা কি হয়ে যাবে বলো তো? ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? আচ্ছা, তারপর ধরো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি ভাইয়া? আমাদের হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 হবে, আর এখানে আমার পাস্ট পারফেক্ট মানে আমাদের হ্যাড প্লাস V3 হবে। এখন অনেকে বলবা ভাই আই হ্যাভ বিন আছে, হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে তো পারফেক্ট কন্টিনিউয়াস না, এই বিন হচ্ছে V3 ভাইয়া, এই বিন হচ্ছে V3। কেন V3? এই যে আমি কিন্তু তোমাকে অলরেডি বলে দিছি যে বি ভার্বের হচ্ছে V3 কি হবে? বিন হবে। পারফেক্ট মানেই তো V3, V1 V2 V3, ঠিক আছে? আচ্ছা, তারপর ধরো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো সেই ক্ষেত্রে তুমি কি দিতে পারো? তুমি সেক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তো এটার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি হবে? হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? আচ্ছা, তারপর ধরো পাস্ট সিম্পল মানে শুধু V2, যেরকম আই থট ইন মেনি স্কুলস, তাহলে এইটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টে কি হবে? হ্যাড প্লাস V3, তাহলে কি? শি সেড দ্যাট শি হ্যাড টট ইন মেনি স্কুলস, শি হ্যাড টট ইন মেনি স্কুলস, তার মানে কি? আমার V2 থাকলে হয়ে যাচ্ছে হ্যাড প্লাস V3। দেখো আমার দুইটা চেঞ্জ, দেখো V1 থাকলে আমার হয়ে যাচ্ছে V2, আমার যদি তোমার V2 থাকে
তাহলে হয়ে যাচ্ছে হ্যাড প্লাস V3। বাট একটু পরেই আমরা দেখব যদি আমাদের হ্যাড থাকে, হ্যাড প্লাস V3 থাকে, সেটা কিন্তু সেমই রয়ে যাবে, হ্যাড প্লাস V3। ভাইয়া কি কথাগুলো বলতেছি এগুলো একদম কোর বেসিক, এগুলা পারে না দেখি স্টুডেন্টরা ভুল করে, ঠিক আছে? আচ্ছা চলো, তাহলে ধরো এই যে পাস্ট পারফেক্ট, আমি আগে পাস্ট পারফেক্টে চলে আসি। মাত্র ভাইয়া যেটা বললাম যে এখানে আমার কি আছে, এখানে আমার আছে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3। তাহলে এখানে যদি আমার হ্যাড প্লাস V3 থাকে, ওইটাও আমার হ্যাড প্লাস V3 হবে, আমার হ্যাড প্লাস V3 হবে। তুমি জাস্ট এই চারটা মনে রাখলে তোমার ন্যারেশনে 90% পড়া শেষ। এরপর আমরা জাস্ট মেকআপ দেখাবো, ঠিক আছে? হ্যাড প্লাস V3 হচ্ছে। আচ্ছা, যেরকম দ্য লেসন হ্যাড অলরেডি স্টার্টেড ওয়েন হি অ্যারাইভড, তার মানে কি এখানে ভাই অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব তোমার অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝে মাঝে বসতে পারে। তাহলে কি হ্যাড প্লাস V3 আছে, তাহলে এইটা কি হবে? হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3 হবে when he arrived। শেষ। আবার তুমি একটা জিনিস খেয়াল করবা, যদি পাস্ট পারফেক্টে তোমার চেঞ্জ না আসে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও কিন্তু চেঞ্জ আসবে না। তাহলে কি হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যদি থাকে, তাহলে এইটাও আমার কোনো চেঞ্জ হবে না। তাহলে কি হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি রয়ে যাবে, ঠিক আছে? যেরকম she said I had already been teaching for 5 minutes, ঠিক আছে? তাহলে কি had already been কি teaching for 5 minutes, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, তাহলে এখন ধরো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স একটু মজা আছে, ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি হবে? হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। বাট তুমি খেয়াল করো, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে কিন্তু তোমার কিছুই হবে না। তার মানে ব্যাপারটা এরকম, এটা খেয়াল করো, ওয়াজ অথবা ওয়্যার আছে এবং এর সাথে আমার যেটা আছে ভার্বের সাথে আইএনজি। তাহলে এইটা আমার কি হবে বলতো? হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। কিন্তু ভাইয়া এখানেই একটা মজাটা হচ্ছে আমার হ্যাড বিন, তুমি এই স্কেলিটন স্ট্রাকচারগুলো মনে রাখবা, এই কোন টেন্স কি পরিবর্তন হবে এগুলো মাথায় থাকে না, এইটা মাথায় রাখবা। তাহলে এটা কি হবে? হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? জাস্ট এই জিনিসগুলা খেয়াল করবা। এই পর্যন্ত ক্লিয়ার? বলো, এই পর্যন্ত ক্লিয়ার থাকলে আসো তোমাদের শর্ট একটু পড়াই দিই এখন, জাস্ট যা বললাম সেটাই। তাইলে ফার্স্টে লেখো, টাইটেল দাও, আসো আমরা একটা ড্রিল করি। ডিরেক্ট, ইনডিরেক্ট। ধরো V1 থাকলে কি V2 থাকলে কি হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3 থাকলে কি নো চেঞ্জ, হ্যাড প্লাস V3। হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে কি সেম, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। কিন্তু তোমার যদি ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে তোমার কি হবে? হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, তাই না? আচ্ছা, তারপরে ধরো আমার হ্যাভ অথবা হ্যাজ এর সাথে যদি V3 থাকে তাহলে তোমার কি হবে? হ্যাড প্লাস V3। কিন্তু হ্যাড প্লাস V3 যদি থাকে এটা হচ্ছে নো চেঞ্জ। তারপরে আসো, আর কি আছে? তেমন কিছু আছে, ইনডিরেক্ট। ধরো আমার V2 আছে, এটা দিছি না? V2 থাকলে হ্যাড প্লাস V3, V3 হ্যাঁ। আচ্ছা, তারপরে হ্যাড বিন, এই তো এই কয়টা মনে রাখলেই হবে, এই কয়টা মনে রাখলেই হবে, বাকিগুলো একটু দেখে নিবা, দেখে নিলেই পেরে যাবা। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? ন্যারেশন শেষ, এতটুকু পারলেই হবে, বাকি যা বলবো জাস্ট একটু রিলেট করবা, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছো, এটা আমি করাইছিলাম। হি সেড দ্যাট হি প্রিভিয়াস ডে। ভাই তুমি একটা জিনিস চিন্তা করো, এটা কেমনে সলভ করবা? ভাই প্রিভিয়াস ডে আছে, প্রিভিয়াস ডে মানে হচ্ছে ইয়েস্টারডে। এখন ইয়েস্টারডে যদি হয় ভাই, ইয়েস্টারডে প্রিভিয়াস ডে আনে, অ্যাডভার্বিয়ালের চেঞ্জ তোমরা জানো, দেখাবো এটা। তাহলে আমার মেইনটা কি? ডিরেক্ট স্পিচে আছে হচ্ছে এইটা,
ডিরেক্টে আছে হচ্ছে আমার এইটা ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে থাকলে আমার এটা হয় V2, তাহলে আমার ইনডিরেক্টে কি হবে? ইনডিরেক্টে কি হবে? হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3 কই আছে? কাম কেম কাম, শেষ, বুঝছো? শেষ, বুঝতে পারছো? দেখো জাবিতে আসছে আই নিড ইউর হেল্প, এগুলা পারবা? হ্যাঁ, এখন আমরা দেখবো হচ্ছে মডাল অক্সিলারির ব্যবহার। হ্যাঁ, এখন মডাল অক্সিলারিতে যেগুলা প্রেজেন্ট ফর্মে থাকে ওগুলা পাস্ট ফর্মে হবে, কিন্তু পাস্ট ফর্ম কোনোদিন মানে চেঞ্জ হবে না, যা আছে তাই। যেরকম উইল হচ্ছে তোমার উড হবে, কিন্তু উড কোনো সময় চেঞ্জ হবে না, উড উডই থাকবে। যেরকম শি সেড আই উইল টিচ ইংলিশ, তাহলে উইলটা কি হয়ে যাবে? উইলটা উড হয়ে যাবে। কিন্তু এখানে যদি থাকতো যে শি সেড আই উড টিচ ইংলিশ, তাহলে উডটা উডই থাকতো। ঠিক আছে, ক্যানটা কি হয়ে যাবে? কুড হয়ে যাবে। ঠিক আছে, ক্যানটা কুড হয়ে যাবে। শ্যালটা কি হয়ে যাবে? শ্যালটা উড হয়ে যাবে। ঠিক আছে, মেটা কি হয়ে যাবে? মেয়ের কিছু ব্যবহার আছে, মেটা মাইট হয়ে যাবে পাস্ট ফর্মে, বাট এটার কিছু ব্যবহার আছে, আমি দেখাবো। দেখো তাহলে এটা ঢাবিতে আসছে যে ইউ উইল গেট দ্য রেজাল্টস অফ ইউর COVID-19 টেস্ট টুমরো। এখানে তোমার দুইটা জিনিস দেখতে হবে, একটা হচ্ছে উইল আছে, উইল থাকলে উড হবে, আর হচ্ছে টুমরো থাকলে নেক্সট ডে হবে। এই যে প্রথমটাই তো তুমি আগে সেন্টেন্স দেখে অ্যাজিউম করবা ভাইয়ার মতো যে আসলে ওইখানে কি কি চেঞ্জ আসবে, তাইলেই বুঝে যাবা। ঠিক আছে, আচ্ছা এইটা উইলটা জাস্ট উড হয়ে যাবে, এটা জাস্ট উইলটা উড হয়ে যাবে, আর কোনো কিছু হবে না। ঠিক আছে, তো এখন আমাদের হচ্ছে when would and used to remain unchanged। ওই যে বলছিলাম উইল থাকলে উড হয়, বাট উড থাকলে কি হয় এটা আমরা দেখবো। মাইট থাকলে কিছু চেঞ্জ হয়, সেটাও আমরা দেখব। যে আমাদের যদি উড অথবা ইউজ টু থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে সেটা অপরিবর্তিত থাকে। যেরকম হি সেড আই উড গো টু দ্য পার্ক ইভিনিং, তাহলে কি জাস্ট প্রোনাউনগত চেঞ্জ হয়, উড গো উড গোই থাকে, শুধু প্রোনাউনগত চেঞ্জ হয়। এটা সব ক্ষেত্রে হবে, শুধু প্রোনাউনগত চেঞ্জ হয়। শুধু প্রোনাউনগত চেঞ্জ হয়, শুধু প্রোনাউনগত চেঞ্জ হয়। যেরকম ধরো এই যে ইউজ টু আছে, ইউজ টুর জায়গায় কি আছে বলতো, বলো তো? ইউজ টু দেখে কি 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 হইছে? ইউজ টুই আছে। হ্যাঁ, ইউজ টুই আছে। হ্যাঁ, জাস্ট কি হইছে বলো তো? প্রোনাউনগত চেঞ্জ হইছে। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে ভাই ন্যারেশন জিনিসটা কি টোনালিটির উপর ডিপেন্ড করে। টোনালিটি মানে কি? এই যে ধরো আমি তোমার একটু আগে গালি দিলাম বা বকা দিলাম, এটা কিসের উপর ডিপেন্ড করতেছে? আমার টোনের উপরে, তাই না? সো ন্যারেশনটাও আসলে টোনালিটির উপর ডিপেন্ড করে। উড থাকলে চেঞ্জ হয় না, বাট আমরা যদি উড ইউ প্লিজ বলি তাহলে উড ইউ প্লিজ মানে কি বলতো? উড ইউ প্লিজ মানে কি? পোলাইট রিকোয়েস্ট, মানে এটা দিয়ে আমার পোলাইট রিকোয়েস্ট করা হয়, এজন্য উড ইউ প্লিজ থাকলে আমরা রিপোর্টিং ভার্বটা কি ব্যবহার করি বলো তো? প্লিজ ব্যবহার করি। আমরা দেখব যে আমাদের টোনালিটি অনুসারে বিভিন্ন রকম রিপোর্টিং ভার্ব হতে পারে। যেরকম হি সেড টু মি উড ইউ প্লিজ হেল্প মি উইথ দিস প্রজেক্ট, তার মানে কি এটারে আমাদের রিকোয়েস্ট করতেছে, এটাকে আমাদের রিকোয়েস্ট করতেছে। তাহলে কি she requested me to help her with the project, তার মানে কি প্রোনাউনগত চেঞ্জ হচ্ছে। আমি কিন্তু আর বলতেছিও না প্রোনাউনগত চেঞ্জ হচ্ছে, এটা তোমাদের বুঝে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো কিন্তু এই যে উড রেদার, হ্যাড বেটার, এগুলা থাকলে কি ইনডাইরেক্ট স্পিচে এগুলা অপরিবর্তিত থাকে। যেরকম হ্যাড বেটার, হ্যাড বেটারই থাকে, উড রেদারই থাকে। যেরকম এই যে হ্যাড বেটার, হ্যাড বেটারই রয়েছে। ঠিক আছে, উড রেদার আমার কি আছে?
বলো তো? উড রেদারই আছে। আর তোমাদের কিন্তু আমি রাইট ফর্মস অফ ভার্ব বলো বা এইচএসসি লেভেলে স্পেশাল ইউজ বলো, আমি কিন্তু অলরেডি পড়াইছি যে হ্যাড বেটার কিংবা উড রেদারের পরে আমাদের কি থাকে বলো তো? ভার্বের বেস ফর্ম বসে। এগুলা দিয়ে কি আমাদের প্রেফারেন্স বোঝায়। হ্যাড বেটার মেইনলি আমাদের হ্যাড বেটার দিয়ে আমাদের অ্যাডভাইস বোঝায়। হ্যাঁ, তো অনেক জায়গায় তুমি দেখবা এখানে অ্যাডভাইসড আছে, অ্যাডভাইসড আছে, এটাও ইউজ করা যায়। আর এখানে উড রেদার দিয়ে আসলে আমাদের প্রিফারেন্স বোঝায়। ধরো দুইটা জিনিসের মধ্যে প্রেফারেন্স বোঝায় এবং এরপরে কি আমাদের ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম হয়। তাহলে আমাকে বলো তো এটা কি হবে? যে ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, এইটা কি হবে বলো তো? এইটা কি হবে বলো তো? এটা কি হবে বলো? ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, তার মানে এখানে তোমার কি বলতেছে? তোমাকে অ্যাডভাইস দিচ্ছে। এখানে তোমার অ্যাডভাইস দিচ্ছে। ওই যে তোমাকে আমি বললাম ভাইয়া, তোমাকে কিন্তু আমি অলরেডি বলেছি যে হ্যাড বেটার দিয়ে আমাদের অ্যাডভাইস বোঝায়। তাইলে আমাদের এখানে রিপোর্টিং ভার্ব হিসেবে কিন্তু আমরা অ্যাডভাইস দিচ্ছি। হ্যাঁ, সাজেস্টও দেয়া যায়, অ্যাডভাইস সাজেস্ট কাছাকাছি, বাট এখানে কিন্তু টু সি এ ডক্টর, বাট এখানে কি হ্যাড সিন এ ডক্টর, এটা কিন্তু মিলে না। সো এইটা কিন্তু স্ট্রাকচারালি রাইট। সো আমাদের কিন্তু শুধু স্ট্রাকচারালি রাইট হবে কিনা এটা আগে যেরকম দেখতে হবে, তারপর সেটার ফাংশনালিটি দেখতে হবে যে এটা আসলেও ঠিক আছে কিনা। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছো? আচ্ছা দেখো, আমি কিন্তু বলছি যে হ্যাড বেটার দিয়ে যে অন্য কাউকে উপদেশ দেওয়া যায়, আবার নিজে কোনো কিছু করা উচিত, এইটাও বোঝায়। তো সেক্ষেত্রে আমরা কি অ্যাডভাইস অথবা ক্ষেত্র বিশেষ আমরা কি ব্যবহার করতে পারি? সাজেস্ট। আচ্ছা, সাজেস্ট কিন্তু আর মানে সাজেস্ট কিন্তু ভার্বের বেস ফর্ম, আর সাজেস্টেড কি মানে ভার্বের 2 নাম্বার ফর্ম। তাইলে he said you had better apologize for your mistake, তার মানে কি এখানে had better দিয়ে আমার কিন্তু অ্যাডভাইস বোঝাচ্ছে। বা এখানে অনেক জায়গায় তুমি দেখবা সাজেস্টেডও আছে, দুইটাই হবে, অ্যাডভাইস সাজেস্ট দুইটাই হবে, দুইটা অপশন একসাথে থাকবে না। আর একসাথে যদি থাকেও এরকম গ্রামাটিক্যাল কিছু ইরর থাকবে, যেটা ইররলেস বা ইরর ফ্রি, সেইটাই দাগাবা। সো এটার তো একটা এক্সাম্পল প্র্যাকটিস করাইলাম। সো এই যে দেখো, ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, সেম জিনিস আমি কিন্তু দেখাই দিছি। আচ্ছা দেখো, এখন মাইট কখন তোমার আনচেঞ্জড থাকে? যখন মাইট দিয়ে তোমার মানে কোনো প্রবাবিলিটি বোঝায়। প্রবাবিলিটি মানে কি? মাইট মানে কোনো সম্ভাবনা বোঝায়। ঠিক আছে, ধরো আমি তোমাকে বাংলা কথা বলি, মেয়ে দিয়েও সম্ভাবনা বোঝায়। মেয়ে বোঝাইলে মাইট হয়, এটাও হচ্ছে সম্ভাবনা, এটাও কি সম্ভাবনা। আবার যদি মাইট হয়, মাইট মানে মাইটি, এটার কোনো মানে কিছু নাই। তো এটা কি? এই দুইটা দ্বারাই বোঝায় হচ্ছে সম্ভাবনা। যেরকম হি সেজ আই মাইট গো দেয়ার সুন, তাহলে কি মাইট প্লাস V1 আছে, এটা একটা সম্ভাবনা বোঝাচ্ছে। তাহলে কি হি সেড দ্যাট হি মাইট গো দেয়ার সুন, তার মানে কি প্রোনাউনগত চেঞ্জ হচ্ছে, প্রোনাউনগত চেঞ্জ হয়। পরিবর্তন হয়। ঠিক আছে, হি সেড আই মাইট ভিজিট দ্য মিউজিয়াম টুমরো, টুমরো বানানে কিন্তু একটা এম, খেয়াল করবা। তাহলে হি সেড দ্যাট হি মাইট ভিজিট দ্য মিউজিয়াম দ্য নেক্সট ডে, টুমরো থাকলে যে নেক্সট ডে হয় এটা আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা সেম। আবার ধরো মাইট দিয়ে টোনালিটি, এটা টোটালি টোনালিটির উপর ডিপেন্ড করে। ধরো মাইট দিয়ে কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে, তুমি কি প্লিজ এই কাজটা করে দিতে পারো, বা তোমার দ্বারা কি কাজটা করা সম্ভব হবে। ধরো আমরা এরকম মানে কি মধুর ভাষায় কথা বলি না, এরকম মধুর ভাষায় কথা বললে আমাদের কি হয় বলতো? আমাদের এই জিনিসগুলো হয়। যেরকম হি সেড টু মি ইউ মাইট লেন্ড মি ইয়োর বুক ফর আ ফিউ ডেজ, তাহলে কি মাইটটা কি হয়ে যাবে বলতো? রিকোয়েস্টেড হয়ে যাবে। মাইটটা কি হয়ে যাবে বলতো? রিকোয়েস্টেড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা হি সেড টু মি ইউ মাইট পিক আপ মাই ব্রাদার ফ্রম স্কুল টুডে, তাহলে এখানে মাইটটা কি হয়ে যাবে? রিকোয়েস্টেড। তুমি কি পারো? সো এটা তোমার মনের কথা বুঝতে হবে, তোমার টোনালিটি বুঝতে হবে। সো এত এগুলা পেঁচাবে না, যা দেখাচ্ছি স্ট্রেট ফরওয়ার্ডই আসবে। আচ্ছা, এখন মাস্টের ব্যবহার। এখন মাস্ট বিভিন্ন অর্থে ব্যবহৃত হইতে পারে। ঠিক আছে, এখন কোন অর্থে ব্যবহৃত হইলে কোন চেঞ্জ হবে সেটাই আমরা দেখব। এখন যদি আমাদের অ্যাজাম্পশন বা অনুমান বোঝায়, তাইলে মাস্ট অপরিবর্তিত থাকবে, শুধু প্রোনাউনগত পরিবর্তনই হবে। যেরকম হি সেড টু মি ইউ মাস্ট বি বোর্ড নাও, তার মানে কি এটা তোমার একটা অনুমান করা বোঝাচ্ছে, এইটা হচ্ছে তোমার একটা অনুমান করা বোঝাচ্ছে।
অনুমান বোঝাচ্ছে, অনুমান। আরে তোমার তো মনে হয় এখন তুমি বিরক্ত হয়ে যাবা, সো এই জন্য কিন্তু মাস্টটা মাস্টই রয়েছে, মাস্ট রিমেইনস মাস্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমার কোনো উদ্দেশ্য বা ইচ্ছা প্রকাশিত হলেও মাস্ট হচ্ছে অপরিবর্তিত থাকে। যেরকম সম্পদ সেটাই মাস্ট হ্যাভ এ স্লাইস অফ পিৎজা, তার মানে কি আমি এখন একটা পিৎজা খাবই, বা মানে কি এটা আমার ইচ্ছা বা ইন্টেনশন, তাহলে কি এই মাস্ট হ্যাভ এ পিৎজা নাও, মাস্ট মাস্টই রয়ে গেছে, মাস্ট মাস্টই রয়ে গেছে। আচ্ছা, কিন্তু ভাইয়া মাস্ট দিয়ে যদি বাধ্যবাধকতা বোঝায়, অব্লিগেশন, এটাও কি টোনালিটির উপর ডিপেন্ড করতেছে, বাধ্যবাধকতা, তাইলে হ্যাড টু হবে। এখন বাধ্যবাধকতা যদি বোঝায়, এটার প্রেজেন্ট ফর্মটা কি হ্যাভ টু, আর এটার পাস্ট ফর্মটা কি হ্যাড টু, তাহলে কি ওইখানে যেহেতু তোমার অটোমেটিক পাস্ট ফর্ম আসে, তাই কি হ্যাড টু হয়ে যাবে। যেরকম হি সেড আই মাস্ট কমপ্লিট দিস অ্যাসাইনমেন্ট বাই টু নাইট, তাহলে কি এখানে মাস্টটা কি হয়ে যাবে, মাস্টটা হয়ে যাবে হ্যাড টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট বাই দ্যাট নাইট, টু নাইটটা কি হয়ে যাবে, দ্যাট নাইট হয়ে যাবে, ঠিক আছে। দে সেড উই মাস্ট অ্যাটেন্ড দ্য কনফারেন্স নেক্সট উইক, তাহলে নেক্সট উইকটা কি হয়ে যাবে বলো তো, দ্য ফলোয়িং উইক, নেক্সট উইকটা হয়ে যাবে ফলোয়িং উইক, আর এখানে কি হয়ে যাবে, হ্যাড টু হয়ে যাবে, এখানে হয়ে যাবে হচ্ছে হ্যাড টু, ঠিক আছে। আচ্ছা, তারপর ধরো নাফিসা সেড আই মাস্ট রাইট আ লেটার, এখন আই মাস্ট, আমার এটা লিখতেই হবে, আমার এটা লিখতেই হবে, তার মানে কি এখানে আমার অব্লিগেশন বোঝাচ্ছে, আর এইটা কি আমার পাস্ট টেন্সে আছে, সেই তো আমার এটা কি হয়ে যাবে, হ্যাড টু হয়ে যাবে। তাহলে নাফিসা সেড দ্যাট হি হ্যাড টু রাইট আ লেটার, তাহলে তুমি কিন্তু বুঝতেছো যে আমার চেঞ্জটা কই হচ্ছে, এই যে এইটুকু জায়গার মধ্যে, এইটুকু দেখেই কিন্তু আমি বুঝতে পারতেছি। এবং ইংলিশে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ইনটুইশন বিল্ড আপ করা। এই যে ভাইয়া তোমাকে শর্টকাটে হচ্ছে মানে বুঝাচ্ছি, ঠিক আছে, এটা কিন্তু লাগবে, এটা কিন্তু লাগবে, ঠিক আছে। আচ্ছা চলো, এখন এই জিনিসটা না, এই জিনিসটার না ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, বুঝছো। এই যে ডিটারমিনার আছে না কিছু, হ্যাঁ, এইগুলা কখন দ্যাট হয়, কখন দা হয়, কখন দিসই থাকে, ভুল করে। বাট আমি তোমাকে কিছু সূত্র বলে দিব, যেরকম দিস প্লাস টাইম এক্সপ্রেশন। টাইম এক্সপ্রেশন মানে তোমার কোনো একটা সময় বোঝাবে, ধরো দিস অথবা দিসের পরে তোমার কোনো একটা সময় বোঝাবে, তাইলে এই দিস অথবা মানে দিসটা হয়ে যাবে দ্যাটে, আর হচ্ছে এই যে এই দিসটা হয়ে যাবে দোজে, তাহলে দিসটা কি হয়ে যাবে, দিসটা হয়ে যাবে দ্যাটে, আর এই দিসটা হয়ে যাবে তোমার দোজে, ঠিক আছে। ধরো এগুলো আমি চেঞ্জ দেখাইছি, জাস্ট আমি এই চেঞ্জটা দেখাবো। আর শি সেড আই উইল কমপ্লিট দিস প্রজেক্ট ইয়েস্টারডে, তাহলে এখানে সরি, আই উইল কমপ্লিট দিস প্রজেক্ট দিস উইক, ভাই এইটা কিন্তু আমার কিছুই না, এইটা আমার কেন দা হচ্ছে আমি পরে দেখাবো। বাট এখানে দিস প্লাস উইক মানে কি, এটা মানে কি দিস প্লাস উইক মানে কি টাইম এক্সপ্রেশন, টাইম এক্সপ্রেশন, তাহলে এই দিসটা কি হয়ে যাবে, দা হয়ে যাবে, সরি কি বলতেছি, এক্সট্রিমলি সরি, এই দিসটা কি হয়ে যাবে, দ্যাট হয়ে যাবে, আরেকটা জিনিস চিন্তা করতেছিলাম, এনিওয়ে সরি। তাহলে আমাদের দিসের সাথে যখন টাইম এক্সপ্রেশন থাকবে তখন সেটা দ্যাট হয়ে যাবে। ধরো উই আর প্ল্যানিং আ ট্রিপ দিস মান্থ, তাহলে দিস প্লাস টাইম এক্সপ্রেশন মানে দ্যাট হয়ে যাবে, দিস প্লাস টাইম এক্সপ্রেশন মানে দ্যাট হয়ে যাবে। আচ্ছা, নাফিসা সেড আই মাস্ট রাইট আ লেটার, এটা তো পড়াইলামই, ঠিক আছে। কিন্তু এই যে দিস দ্যাট দিস দোজ, যখন এটার পরে নাউন হবে, তার মানে এরা যখন অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে, তার মানে এই যে এই লোকেরা বা এই ডিটারমিনার যখন অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে, তখন এটা দাতে কনভার্ট হয়ে যাবে। যেরকম হি সেড আই হ্যাভ সিন দিস মুভি, তাহলে এইটা কি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতেছে, এটা নাউন, তাহলে এইটা আমার কি হয়ে যাবে বলতো, দাতে কনভার্ট হয়ে যাবে। তাহলে কি হি সেড দ্যাট হি হ্যাড
সিন দ্য মুভি। টেন্সগত চেঞ্জগুলো তোমরা পারো, জাস্ট এগুলা দেখাচ্ছে। হি সেড আই উইল বাই দোজ শুজ, তার মানে কি এইটা আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, এটা আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। তাহলে এই দোজটা আমার কিসে কনভার্ট হয়ে যাবে? আমার দাঁতে কনভার্ট হয়ে যাবে, এইটা আমার দাঁতে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে ভাই এগুলা সব বুঝলাম, কিন্তু আপনি তো অ্যাডজেক্টিভ হিসাবে দেখাইলেন, কিন্তু এরা যে প্রোনাউন, প্রোনাউন হিসাবে থাকলে কি করবা বা কি হবে ভাইয়া? তাহলে দিস থাকলে, প্রোনাউন হিসাবে থাকলে এর রিপ্লেস প্রোনাউনই হবে ইট, ঠিক আছে? দিস থাকলে হবে দে, আর ওই যে লাস্টে যেটা হচ্ছে পসেসিভ ফর্ম বা অবজেক্টিভ ফর্মে সেটা হচ্ছে দেম হবে। যেরকম আই উইল ফিক্স দিস টুমরো, তাইলে কি হবে? আমি এটা ফিক্স করব টুমরোতে, তাহলে কি এটা প্রোনাউন হিসেবে বসছে, তাহলে আমাদের কি হবে? ইট হবে। আই ফাউন্ড দিস ইন দ্য ড্রয়ার, তাহলে কি আই ফাউন্ড দেম হয়ে যাচ্ছে, আই ফাউন্ড দেম হয়ে যাচ্ছে। দিসটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? দেমে কনভার্ট হয়ে যাচ্ছে, দিসটা দেমে কনভার্ট হয়ে যাচ্ছে, বুঝছো? আচ্ছা চলো, এখন আমরা এই যে কিছু অ্যাডভার্বিয়াল আছে বা কিছু টাইমের চেঞ্জ আছে, এই জিনিসগুলো আমরা একটু দেখাবো যে কিভাবে হয়। ধরো চেঞ্জ অফ টাইম অ্যান্ড প্লেস, এইটা কিভাবে হয়, এই চারটা আমরা একটু মনে রাখবো। হ্যাঁ, এই চারটা আমরা একটু মনে রাখবো, এবং এটা লাগে, এটা লাগে, ঠিক আছে? ধরো ডিরেক্টে এগো থাকলে বিফোর, তারপর ধরো এই এগোটারই তুমি টার্গেট করো, তাহলে যে জায়গায় এগো দেখবা ওই জায়গায় বিফোর। আ মান্থ অথবা আ উইক অথবা ইয়ার থাকলে এগো থাকলে বিফোর হয়ে যাবে, নাও থাকলে দেন হয়ে যাবে, টুডে থাকলে দ্যাট ডে হয়ে যাবে, টুমোরো বানানো একটা এম, এখানে কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট, দ্য নেক্সট অথবা দ্য ফলোয়িং ডে, দাটা কিন্তু বসবে, খেয়াল রাখবে। ইয়েস্টারডে থাকলে কি প্রিভিয়াস ডেটাই বেশি ব্যবহার করা হয়, বা দ্য ডে বিফোর ইউজ করা যায়, এটা বেশি একটা আসে না। দ্য ডে বিফোর ইয়েস্টারডে মানে কি 2 দিন আগে, তাহলে কি 2 days বিফোর, এটা খুব একটা আসে না, বাট জেনে রাখো, ঠিক আছে? তারপর ধরো লাস্ট উইক থাকলে কি হবে? প্রিভিয়াস উইক। নেক্সট মান্থ অথবা এটা থাকলে কি হবে? নেক্সট থাকলে কি হবে? ফলোয়িং। তাহলে কি ওই যে যেটা বলতেছিলাম, এগো থাকলে বিফোর, হ্যাঁ, আর হচ্ছে নেক্সট থাকলে কি? ফলোয়িং। নেক্সট থাকলে কি? ফলোয়িং। আর দ্য ডে আফটার টুমোরো মানে কি? সামনের 2 দিন, তাহলে কি ইন 2 days টাইম, তার মানে কি সামনের, ধরো আমরা যদি বলি পরশু দিন, তার মানে কি 2 দিন পরে, তাহলে কি 2 days টাইম, ইন 2 days টাইম। অ্যাপোস্ট্রফিটা কি? এস এর পরে, মানে 2 দিনের যে সময়টা সেটা অ্যাপোস্ট্রফির পরে এসটা হবে, ঠিক আছে? ধরো এই যে খুব সহজ, এখানে আমার বলার তেমন কিছু নাই। এই যে ধরো টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ঠিক আছে? তারপর ধরো হচ্ছে ইয়েস্টারডে থাকলে দ্য ডে বিফোর, অথবা তোমার কি আরেকটা কি হয় বলো তো? ইয়েস্টারডে থাকলে আরেকটা কি হয়? দ্য প্রিভিয়াস ডে, অথবা হবে হচ্ছে দ্য প্রিভিয়াস ডে, ঠিক আছে? আচ্ছা, তারপর ধরো এই যে নেক্সট উইক আছে, নেক্সট উইক থাকলে কি হবে বলো তো? দ্য ফলোয়িং উইক, ঠিক আছে? লাস্ট মান্থ থাকলে কি হবে? দ্য প্রিভিয়াস মান্থ, ঠিক আছে? সো এগুলো আমরা একটু দেখে নিলেই পারবো। এখানে জাস্ট কিচ্ছু না, এখানে জাস্ট একটা জিনিস দেখানোর জন্য, এই যে টুমোরো থাকলে কি হয়? তার নেক্সট ডে, অথবা এখানে অপশনে কি থাকতে পারে এটা তো আমরা দেখছি, দ্য ফলোয়িং ডে, ফলোয়িং ডে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে সেইস টু অথবা সেইড টু থাকলে টোল্ড হয়, মানে কি জানো? এই সেইস টু বা সেইড টুর পর কাকে বলছি? অবজেক্ট মানে কি হয়? কি দিয়ে প্রশ্ন করলে বা কাকে দিয়ে? সেইড টুর পরে কিন্তু আমরা কাকে প্রশ্নের উত্তর পাই, তাই সেইড টুর পরে আমার যদি কিছু একটা থাকে তাহলে এখানে ডিরেক্ট আমরা টোল্ড ব্যবহার করতে পারি। সেইড টু দিলেও হয়, বাট ধরো সেইড টু প্লাস অবজেক্ট, এখন সেইড টুর পরে অবজেক্ট মানে হচ্ছে কাকে বলছি, এই কাকে বলছি এই বইয়ের ভাষায় বলে হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? তো এই সেইড টু থাকলে কি হয়? আমাদের টোল্ড হয়। সেইড টু থাকলে কি হয়? টোল্ড হয়। সেইড টু থাকলে সেইড টু হয় অথবা টোল্ড হয়, টোল্ডটাই বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার করা হয়, ঠিক আছে? এখন এই যে হরেক রকমের আমাদের রিপোর্টিং ভার্ব আছে,
মানে আমাদের না কনটেক্সট অনুসারে অথবা টোনালিটি অনুসারে। আর কনটেক্সট মানে তোমরা তো আমার চেয়ে ভালো বুঝো যে কনটেক্সট কি মামা, ঠিক আছে? তো টোনালিটি, টোনালিটি মানে কি তুমি কোন টোনে কথা বলতেছো বা তুমি বাক্যটা দিয়ে আসলে কি বুঝতেছো, এটা অনুসারে তোমার ইচ্ছা মতো তুমি ব্যবহার করতে পারো। বাট আমাদের যেগুলা হচ্ছে কমন, ঠিক আছে, কমন গুলো আমরা হচ্ছে দেখবো, যেরকম অ্যাড, অ্যাডমিট, অ্যান্সার, আর্গিউ, এগ্রি, অ্যাডভাইস, বুস্ট, এগুলা হচ্ছে কমন। এই জিনিসগুলো আমরা একটু দেখবো, এগুলা নিজেরা পড়লেই বুঝবা। ধরো এই যে সেট টু, এইখানে আমরা কি দিছি, টোল্ড দিছি। আবার আমরা কিন্তু চাইলে এগ্রিডও দিতে পারি, এটা টোনালিটির উপর ডিপেন্ড করে। যেরকম ওকে আই উইল জয়েন দ্য থিম, তার মানে কি আমি টিমে জয়েন করব, এটা তো আমি এগ্রি করছি, তাহলে কি আই এগ্রি টু জয়েন দ্য থিম, ঠিক আছে? তারপর ধরো সেট থাকলে আমাদের এনকারেজড হইতে পারে, ইউ শুড ট্রাই এগেইন, সেট দ্য কোচ, এটা আসলে এইচএসসি লেভেলে বেশি লাগে, যে প্যাসেজ ন্যারেশনের সময় একটু অন্যরকম রিপোর্টিং ভার্ব ইউজ করলে যেহেতু আমাদের একটা হলি টোটাল মার্কস দেয়, ভালো একটা মার্কস দেয়। তাহলে কি ইউ শুড ট্রাই এগেইন, তার মানে কি তোমাকে এনকারেজমেন্ট দিচ্ছে বা তোমাকে মোটিভেট করছে, তাহলে কি এখানে তুমি এনকারেজড দিতে পারো। আবার তুমি যদি চাও এখানে মোটিভেটেড দিবা, তুমি কিন্তু এখানে মোটিভেটেডও দিতে পারো, ইউ ক্যান ইউজ মোটিভেটেড টু। তাহলে কি দ্য কোচ এনকারেজড অথবা মোটিভেটেড মি টু ট্রাই এগেইন, ঠিক আছে? বুঝছি আমরা। আচ্ছা, তারপর ধরো আমাদের অ্যাডমিটেড হইতে পারে, যেরকম আই ফরগট টু সাবমিট দ্য রিপোর্ট, তাহলে আমি যে একটা ভুল করছি এটা আমি স্বীকার করতেছি, ঠিক আছে? আচ্ছা, তারপর ধরো সেট দিয়ে ডিনাইডও হতে পারে, আই ডিডন্ট ব্রেক দ্য উইন্ডো, ঠিক আছে? আই ডিডন্ট ব্রেক দ্য উইন্ডো, তাহলে কি আমি এটা ডিনাই করতেছি বা রিফিউজড করতেছি, যে দ্য বয় ডিনাইড ব্রেকিং দ্য উইন্ডো। তাহলে ডিনাই এমন একটা ভার্বের পর যদি আরেকটা ভার্ব আসে, ভার্বের সাথে আইএনজি, সো এগুলা টোনালিটির উপর ডিপেন্ড করে হয়। এটা পড়ে নিও, হোমওয়ার্ক পড়লেই বুঝে যাবা। ক্লিয়ার? অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ, বেসমেন্ট শেষ, এরপর যা করব এর উপরে। এখন আসো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখব। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি আমরা করতে যাই, ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে যে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকমের হয়। একটা হচ্ছে ইয়েস নো দিয়ে উত্তর করা যায়, অর্থাৎ যেগুলা অক্সিলারি ভার্ব সেগুলা দিয়ে করা যায়। আরেকটা সিস্টেম হচ্ছে WH ওয়ার্ড, ঠিক আছে? সো ধরো ডিরেক্ট স্পিচে যদি সে থাকে, ইনডিরেক্ট স্পিচে সেটা আস্ক অথবা ইনকোয়ার হয়ে যাবে। কেন হবে ভাই? তুমি যে প্রশ্ন করতেছো, এটা হচ্ছে প্রশ্নের টোনালিটি অনুসারে এটা কি হয়ে যাবে বলতো? আস্ক অথবা ইনকোয়ার হয়ে যাবে, ঠিক আছে? ম্যাক্সিমাম টাইমেই দেখবা আস্ক হয়, বাট ইনকোয়ারও হতে পারে। আচ্ছা, এখন ধরো এই যে সে টু প্লাস অবজেক্ট যদি থাকে, তার মানে কি সে টু প্লাস অবজেক্ট মানে কি ভাই? আমি কাকে বলতেছি? আমি যাকে বলতেছি, না অবজেক্ট মানে যাকে বলছি, তাহলে এটা কি হবে বলতো? এটা আস্ক প্লাস অবজেক্ট, আস্ক প্লাস যাকে বলছি, ঠিক আছে? আচ্ছা, সো এটা শেষ। কিন্তু আমি যখন WH ওয়ার্ড দিয়ে বলতেছি, যখন WH কোশ্চেনকে ইনডাইরেক্টে কনভার্ট করতেছি, তখন কিন্তু WHটা অপরিবর্তিত থাকতেছে, মানে বাকি যে অংশটুকু আছে সেইটুকু চেঞ্জ হচ্ছে। দেখো আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো দ্যাট ব্যবহার করতেছি না, এটা মাথায় রাখো। এটা পোলাপান কিন্তু খুব ভুল করো, এই ভুলটাই করো এবং টিচাররা এটাই দেয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট
করার সময় কোনো ডেট বসে না, ঠিক আছে। He said, when will the train arrived? তাহলে তুমি আমাকে একটা কথা বলবা যে এখানে তুমি দুইটা জিনিস খেয়াল রাখবা। প্রথমে হচ্ছে দেখো WH ওয়ার্ড আছে, তো WH ওয়ার্ড থাকলে এই যে asked কাকে, ধরো he said কাকে, এটা তো বলে দেয়, তো asked আছে, তো WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ড দিয়ে শুরু হবে, বাট বাকি ফরম্যাটটুকু অ্যাসার্টিভ হবে। তোমার প্রশ্ন যাই থাকুক এইটা কিন্তু তোমার হবে অ্যাসার্টিভ, এইটা হবে অ্যাসার্টিভ, বাকি সেন্টেন্সটুকু অ্যাসার্টিভ, ঠিক আছে। এইটা সবচেয়ে বড় কথা। যেরকম হি সেড when will the train arrive, তাহলে এতটুকু when তুমি দিছো, এতটুকুরে will the train arrive, এইটারে তুমি অ্যাসার্টিভে করলে কি হবে, the train will arrive, তাই না? তো এই যে the train will arrive, এই willটাই আমার কিসে কনভার্ট হয়ে যাবে, আমার উডে কনভার্ট হয়ে যাবে, এই willটাই আমার উডে কনভার্ট হয়ে যাবে। তারপর ধরো দ্য টিচার সেইড why didn't you complete the homework, তাহলে কি এখানে did not, তাহলে কি why বসাইছো, why বসাই দিছো, তাহলে কি ইউটা আসলে ওকে আমাকে জিজ্ঞেস করছে, তাহলে I didn't complete my homework, তাহলে আমাদের যদি V2 থাকে তাহলে সেটা কি হয়ে যাবে had plus V3, তাহলে কি why I hadn't completed the homework, সেম ভাবে এটা করে ফেলতে পারবা। তাহলে এটা বলো তো ধাবিতে বিও নিতে আসছে 19-20 সেশনে, why don't you come on Monday, তুমি কেন মানডেতে আসো নাই, তাহলে he said to me, তাহলে he told me that, told এর পরে কিন্তু টু বসে না, ঠিক আছে, told এর পরে কিন্তু টু বসে না, এটা খেয়াল রাখবা যে said to equal to told, বাট told to বলে কিছু হয় না, ডিরেক্ট আমার told বসে, হ্যাঁ। তাহলে কি he told me, told তো হবে না, কারণ এখানে কি said to me মানে কি প্রশ্ন করছে, তাহলে কি asked হবে, তাহলে কি she asked me, যেহেতু WH কোশ্চেন আছে why, ঠিক আছে, এটা আসলেও আছে হচ্ছে অ্যাসার্টিভে করলে you don't come on Monday, তাইলে এখানে যেহেতু আমার don't আছে V1 আছে, এটা V2 হয়ে যাবে, তাহলে কি didn't হয়ে যাবে, তাহলে কি why I did not go on Monday, ঠিক আছে। এটা তো বুঝতেই পারতেছো, এটা জাস্ট দেখলেই হবে। আচ্ছা এখানে ঘটনা হচ্ছে ভাই সবই আছে, ডিমান্ডেড কেন হইলো, প্রথমত টোনালিটির জন্য হইছে, প্রথম কারণটা হচ্ছে টোনালিটি, দ্বিতীয় কারণটা দেখো এগুলা মিলে না একটাও, আমার এই অংশটুকু কিন্তু অ্যাসার্টিভ হইতে হবে, এই অংশটুকু আমার অ্যাসার্টিভ হতে হবে, নইলে কিন্তু মিলবে না, ঠিক আছে। আচ্ছা এখন ঘটনা হচ্ছে ভাই এটা তো WH কোশ্চেন গেল, তাহলে ইয়েস নো কোশ্চেন বা ভার্বাল কোশ্চেনের ক্ষেত্রে কি হবে, এতক্ষণ যেটা গেল সেটা হচ্ছে WH কোশ্চেন। তো WH কোশ্চেন থাকলে কি হয় ভাই, খুব সহজ, WH কোশ্চেন থাকলে প্রথমে আস্ক অথবা ইনকোয়ার্ড বসে, তারপর সেই WH কোশ্চেনটাই আবার বসে, তারপর যে বাকি সেন্টেন্সটুকু আসে সেটার অ্যাসার্টিভ ফর্ম মনে মনে চিন্তা করতে হয়, ওই অ্যাসার্টিভ ফর্মের ন্যারেশনটা বসাই দিই, আমার ফাইনাল প্রোডাক্টে কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এইটাও কিন্তু আমার একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তাইলে যেগুলা হচ্ছে ইয়েস নো কোশ্চেন বা ভার্বাল কোশ্চেন এগুলা চিনবো কিভাবে, সাধারণত অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, সাধারণত না সবসময়ই তাই হয়, ভার্ব দিয়ে শুরু হবে, ঠিক আছে। আচ্ছা যেরকম হি সেড টু মি ক্যান ইউ হেল্প মি উইথ দিস প্রজেক্ট, তার মানে কি হি আস্কড মি, এই যে এটার উত্তর কিন্তু দুইটা হইতে পারে, এটার উত্তর দুইটা হতে পারে, একটা হচ্ছে ইয়েস অথবা নো, বাইনারি কোশ্চেন। তাহলে হি আস্কড মি ইফ অথবা ওয়েদার আই কুড হেল্প হিম উইথ দ্যাট প্রজেক্ট, তাহলে এখানে ভাই এইটা কি হয়ে গেছে আমার, এটা নাউন, তার মানে কি এটা অ্যাডজেক্টিভ, যেহেতু এটা অ্যাডজেক্টিভ এটা কি হয়ে গেছে, ও সরি এটা প্রোনাউন, তাহলে কি দ্যাট বা দা প্রজেক্ট দিলে হবে, এটা দেখবে না। তারপর ধরো শি সেড ডিড ইউ ওয়াচ দ্য মুভি লাস্ট নাইট, তার মানে কি এটার উত্তর হবে ইয়েস অথবা নো, তাহলে কি হবে এটা
দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে তো হবেই লাস্ট নাইটের, দ্য প্রিভিয়াস নাইট, বাট এখানে আমার কি হবে দেখো ইয়েস অথবা নো, তাহলে কি ইউ ওয়াচড, ডিড ইউ ওয়াচ মানে কি ইউ ওয়াচড, তার মানে কি এটা ভি টু আছে, ভি টু আছে মানে কি আমার হেড প্লাস ভি থ্রি হবে, তাই না, আমার হেড প্লাস ভি থ্রি হবে, আমার হেড প্লাস ভি থ্রি হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, choose the best indirect form, do you know the way to the zoo, he said to the robin, তাহলে সে রবিনকে জিজ্ঞাসা করছে তুমি কি জু চিনো কিনা, বা হচ্ছে তুমি এটা চিনো কিনা, হ্যাঁ, তো এটার উত্তর দুইটা হইতে পারে, এক ইয়েস চিনি, না চিনি না, বাইনারি কোশ্চেন। তাহলে আস্কড রবিন, তাহলে ইফ অথবা ওয়েদার দিয়ে শুরু হবে, সো এই পার্টটা দেখে কিন্তু আমার লাভ হচ্ছে না, ইফ ওয়েদার আসেই, হ্যাঁ। আচ্ছা তাহলে ডু ইউ নো যেহেতু আছে, তাহলে কি ইউ নো, ইউ নো, তাহলে এখানে আমার কি আছে V1 আছে, তাহলে কি এটা V2 হবে, তাহলে কি বলতো এখানে আমার ভার্ব দেখতে হবে, নোস তো হবেই না, নোস হবেই না, তাহলে হি নিউ, এই দুইটার মধ্যে একটা হবে। আচ্ছা এখন আমার কথা হচ্ছে ভাই কোনটা হবে, দেখো এখানে ইফ ওয়েদার দুইটাই হয়, দুইটা যে হয় না তা না, দুইটাই হয়, বাট এখানে আমার মেইন যেটা পার্থক্য হবে যে যেহেতু এটা দুইটার মধ্যে চয়েস বোঝাচ্ছে, ঠিক আছে, মানে এখানে না আসলে চয়েসের ব্যাপার নেই, সত্যি কথা বলতে গেলে এখানে চয়েসের ব্যাপার নেই, এই দেখো 11-12 কোশ্চেন মানে কি একটু মানে থিঙ্ক করতে হবে, তাই না। সো যেহেতু এখানে আমার চয়েসের ব্যাপার নাই যে তুমি চা খাবা না কফি খাবা, আপেল খাবা না আঙুর খাবা, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার যেহেতু চয়েসের ব্যাপার নেই তাই ইফ দেয়াটাই বেটার, ঠিক আছে। আচ্ছা বুঝছো, এখন ঘটনা হচ্ছে আবার ইয়েস নো কোশ্চেন দিয়ে আমার হচ্ছে রিকোয়েস্টও বোঝায়, এটা আমার কার উপর ডিপেন্ড করে বলো তো, টোনালিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে। she said to her can you please help me with this project, তার মানে এটা আমার কি করতেছে বলো তো, রিকোয়েস্ট করতেছে, এটা আমার রিকোয়েস্ট করতেছে, তাহলে হি রিকোয়েস্টেড হার টু হেল্প মি উইথ দ্যাট প্রজেক্ট, এটা আসে না বাট একটু জেনে রাখো, হ্যাঁ আসে না বাট একটু জেনে রাখো, ঠিক আছে। আচ্ছা এখন ইফ এবং ওয়েদারকে অনেক সময় ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যায়, অর্থাৎ একটা ইউজ করলে আরেকটা ইউজ করা যায়, বা হচ্ছে মানে একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায়, তবে যেখানে চয়েস প্রকাশ করা হয়, ধরো তোমার আইফোন পছন্দ না স্যামসাং পছন্দ, সেক্ষেত্রে ওয়েদার বেশি ইউজ করা হয় আর কি, মানে নর্মাল নর্মস আর কি, এটা যেরকম হি সেড টু হার ডু ইউ প্রিফার অ্যাপলস অর অরেঞ্জেস, তুমি কি অ্যাপেল পছন্দ করো না অরেঞ্জ পছন্দ করো, তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখো বানান কি লিখছে, বানান কি লিখছে ওয়েদার, এটা কি হবে ওয়েদার, সেক্ষেত্রে আমরা ওয়েদার ব্যবহার করি, আমরা ওয়েদার ব্যবহার করি, আমরা ওয়েদার ব্যবহার করি, যেরকম দ্য টিচার সেড উইল ইউ রাইট দ্য এসে ইন ইংলিশ অর ইন বাংলা, তার মানে কি এখানেও আমরা কি চয়েসের ব্যাপার, মানে আমরা ওয়েদার ব্যবহার করি। তারপর ধরো এই যে এখানে বলছে ডু ইউ নো মি, এগুলা পারবা, এগুলা আসলে বলার কিছু নাই, ওয়ে টু দ্য জু এটাও পড়াইছি, এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার বলো তো, এই পর্যন্ত ক্লিয়ার থাকলে তোমাদের আমি টানা ব্রেক দিব না। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের হচ্ছে চেঞ্জটা এটা বেশ আসে, হ্যাঁ। তো ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, যে সেন্টেন্স দিয়ে তোমার কোনো আদেশ উপদেশ, ঠিক আছে, নির্দেশ, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলা ব্যবহার করা হবে, সেক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করি, হ্যাঁ। তো ইম্পারেটিভ সেন্টেন্সের বড় একটা ব্যাপার হচ্ছে এই রিপোর্টিং ভার্বটা টোনালিটি অনুসারে চেঞ্জ হয়, বাট সেড টুর জায়গায় তুমি টোল্ড যে কোনো কনটেক্সটে ইউজ করতে পারবা, গ্রামাটিক্যালি ঠিক বাট কনটেক্সচুয়ালি ঠিক হয় না, যেরকম শি সেড ওপেন দ্য উইন্ডো, তাহলে শি টোল্ড মি টু ওপেন দ্য উইন্ডো, তো বাকিটুকু তুমি কি করবা বলো তো, ইম্পারেটিভ ভার্বকে যে টু প্লাস ইনফিনিটিভ, আসলে এটা টু প্লাস ইনফিনিটিভ না, এটা হবে হচ্ছে, এটা হচ্ছে সরি ফর দ্য মিস্টেক, এটা হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম, হ্যাঁ। যেরকম দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস বি কোয়াইট, তাহলে টোল্ড দ্য স্টুডেন্টস টু বি কোয়াইট, টু বি কোয়াইট, তার মানে কি
টু প্লাস ভার্বের বেস ফর্ম, বাকি অংশটুকু বসে। যেরকম চেঞ্জ দ্য স্পিচ, আই সেড ডু ইট, তার মানে কি এটা তোমার একটা অর্ডার বোঝাচ্ছে। তার মানে যেটা একটা অর্ডার বোঝাচ্ছে, তাহলে কি আই অর্ডার টু ডু ইট। এখন অনেকে বলবা ভাই হিম বা বাকি কিছু দিবেন না, ভাই আমার তো হিম এখানে নাই, কারে বলছে আমি তো নাই, এটা রিকোয়েস্টও বোঝাচ্ছে না, সেইটাও বোঝাচ্ছে না, এখানে যেহেতু আমার কোনো প্রোনাউন নাই তাই এটাই হচ্ছে না, হবে আই অর্ডারড কি বলো তো, টু ডু ইট, আই অর্ডারড টু ডু ইট। ঠিক আছে, আচ্ছা সিটের ওয়েটে আসছে যে হি সেড বি কোয়াইট অ্যান্ড লিসেন টু মাই ওয়ার্ডস, তাইলে সে হচ্ছে তোমাকে কি বলছে, আহ্বান করছে, আহ্বান করছে। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে আর্জ তুমি ব্যবহার করতে পারো, মানে একবার আর্জ ব্যবহার করছে একবার সেট ব্যবহার করছে, এটা হয় না। ঠিক আছে, যেহেতু এখানে আমার আর্জ আসছে, সেটটা না দেওয়াই ভালো, আপাতত না ধরি। তাইলে এখন এখানে কি হইতে পারে যে হি আর্জ দেম টু বি কোয়াইট, কারণ কি আমরা একটা ইনফিনিটিভ ব্যবহার করব, আমরা একটা ইনফিনিটিভ ব্যবহার করব, সো এই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে, আমাদের এটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন ইম্পারেটিভ সেন্টেন্স অনেকভাবে মানে শুরু হতে পারে। আরেকটা ওয়ে হতে পারে যে প্লিজ অথবা কাইন্ডলি থাকলে কি হয়, প্লিজ অথবা কাইন্ডলি থাকলে কি হয়, প্লিজ অথবা কাইন্ডলি থাকলে কি হয়। হ্যাঁ আচ্ছা, তো প্লিজ অথবা কাইন্ডলি থাকলে ইনডিরেক্ট স্পিচে মানে সেন্স ক্যারি করে, সেন্স ক্যারি করে মানে কি তোমার যে টোনালিটি আছে সেই ধরনের তোমার রিপোর্টেড ভার্ব ব্যবহার করা হয়। যেরকম আমার টোনালিটিটা কিসের আছে বলো তো, হি সেড টু হার ব্রাদার প্লিজ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক, তার মানে কি এখানে রিকোয়েস্ট করছে, তো প্লিজের জায়গায় তুমি রিকোয়েস্ট ব্যবহার করতে পারো, তুমি রিকোয়েস্ট ব্যবহার করতে পারো। তাহলে কি হিজ রিকোয়েস্টেড হার ব্রাদার টু হেল্প হার উইথ হোমওয়ার্ক, টু হেল্প হার উইথ হোমওয়ার্ক, ওই যে ইনফিনিটিভ ব্যবহার করা লাগতেছে। তারপর হি সেড টু হিজ ফ্রেন্ডস কাইন্ডলি গিভ মি আ রাইড টু দ্য স্টেশন, তাহলে কি হি রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ডস টু গিভ হিম এ রাইড টু দ্য কি স্টেশন। ঠিক আছে, আচ্ছা দেখো এটা আসছে ইনডিরেক্ট স্পিচ ঢাবিবি ইউনিটে, আই সে টু হিম প্লিজ ডু নট রিপিট দ্য মিস্টেক, তাহলে কি রিকোয়েস্ট করছি, আই রিকোয়েস্টেড হিম। ঠিক আছে, দেখো রিকোয়েস্ট থাকলে কিন্তু আর কাইন্ডলি আসে না, এটা তোমরা রিডান্ডেন্সিতে পড়ছো যে যদি আমাদের রিকোয়েস্টেড থাকে তাহলে কিন্তু আমাদের আর কাইন্ডলি হয় না। কেন কাইন্ডলি হবে না ভাই, আমার তো অলরেডি রিকোয়েস্টেড আসেই রে ভাই, আমার তো এখানে কাইন্ডলি বলার কোনো দরকার নেই। তাহলে কি আরেকটা আছে, দেখো আই রিকোয়েস্ট হিম হবে কিন্তু, কারণ কি এখানে সে আছে, যেহেতু এখানে সে আছে তাহলে এটা কি দেখো দাবিতে আসছে, এটা প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে এখানে অলরেডি রিকোয়েস্টেড আছে বাদ, এটা আগেই বাদ, রিকোয়েস্টেড কাইন্ডলি একসাথে হয় না, আর V2 আছে এখানে V1 আছে, তাহলে দেখো টোল্ড আগেই বাদ, তাহলে এই দুইটার মধ্যে একটা হবে। তুমি ভাই বুঝতেছো এটা রিকোয়েস্ট দিয়েই হবে, কারণ কি টেল দিয়েই যদি হয় তাহলে তো আবার এটা দেওয়ার কোনো মানেই নাই। ঠিক আছে, আই রিকোয়েস্ট হিম, তারপরে চেক দিবা হিম নট টু রিপিট দ্য মিস্টেক। তো ভাইয়া যেভাবে চিন্তা করি এইভাবে চিন্তা করার ট্রাই করবা, তাহলে তোমার চিন্তার লেভেলটা আমার চেয়েও ভালো হবে। ঠিক আছে, ধরো উড ইউ হেল্প মি প্লিজ, তার মানে কি তোমার রিকোয়েস্ট করছে। ঠিক আছে, এটা বোঝাই যাচ্ছে। ঠিক আছে, এখন ধরো আমাদের কোন একটা ইম্পারেটিভ সেন্টেন্স অনেকভাবে শুরু হইতে পারে, একটা শুরু হয়েছে হচ্ছে আমার ডোন্ট দিয়ে, একটা শুরু হয়েছে আমার ডোন্ট দিয়ে। ঠিক আছে, হি সেড ডু নট ডিস্টার্ব মি, তাহলে কি হি আস্কড মি নট টু ডিস্টার্ব হিম, তাহলে তুমি কি করবা, ডু নট থাকলে তুমি নটের পরে ইনফিনিটিভ দিয়ে করবা, নট প্লাস ইনফিনিটিভ দিয়ে করবা। ঠিক আছে, তারপরে ধরো হি সেড টু হার স্টুডেন্টস ডোন্ট মেক নয়েজ ইন দ্য ক্লাস, হি টোল্ড হার স্টুডেন্টস নট টু মেক নয়েজ ইন দ্য ক্লাস। ঠিক আছে, ক্লাসে কোনো নয়েজ করবা না। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে তুমি এইটার পরিবর্তে একটা জিনিস ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে ফরবিড। ফরবিড মানে হচ্ছে মানা করা, এটার V2 হচ্ছে ফরবেইট, পাস্ট পার্টিসিপল হচ্ছে ফরবিডেন। ঠিক আছে, সো ফরবেইটটা লাগে, তাহলে ফরবিড মানেই না করা। তুমি যদি এখন রিপোর্টিং ভার্ব ফরবিড ব্যবহার করো তাহলে তো তোমার আর নট ব্যবহার করার দরকার নেই, তাইলে এখানে কিন্তু তোমার কোনো নট হবে না। হ্যাঁ, এখানে তোমার কোনো নট হবে না, কারণ কি তুমি তো একবার করতেছো, এখন হি ফরবিড নট টু টাচ দ্য পেইন্টিং, তার মানে তুমি দুইবার না করছো মানে তুমি হ্যাঁ করছো, নেগেটিভ নেগেটিভ মানে পজিটিভ, তাহলে তুমি এখানে নট টু দিয়েও করতে পারো, এখানে তুমি বলতে পারো হি রিকোয়েস্টেড মি নট টু দিয়েও করতে পারো, আবার তুমি ওইটা দিয়েও করতে পারো, তোমার ইচ্ছা, আপনার ইচ্ছা। ঠিক আছে,
তাহলে কি ডু নট টেল আ লাই, এটা কি হবে বলো তো? নট টু টেল আ লাই, নট টু টেল আ লাই দিয়ে করবা, মাঝখানে তুমি দেখলেই পারবা। এখন ধরো হ্যাড বেটার আছে, ভাই হ্যাড বেটার থাকলে তোমার কি হবে? তোমার হ্যাড বেটার থাকলে কি হবে বলো? হ্যাড বেটার থাকলে তুমি অ্যাডভাইস দিয়ে করবা, হ্যাড বেটার থাকলে অ্যাডভাইস দিয়ে করবা, এটা তোমার একটু আগেই আমি পড়াই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো এই যে দেখো ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, তার মানে কি তুমি সাজেস্ট অথবা অ্যাডভাইস করছো, এটা একটু আগেই পড়াইছি। এখন ধরো এই যে আমার মাস্ট, শুড, অট টু, ভাই মাস্ট থাকলে কি হয়? ধরো এগুলা সব টোনালিটির উপর ডিপেন্ড করে, যে শি সেইড টু মি ইউ মাস্ট ইট হেলদি ফুড, তোমার কি হেলদি ফুড খাইতে হবে, তো সেক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতেছি? শি অ্যাডভাইসড মি টু ইট হেলদি ফুড, তার মানে কি অ্যাডভাইস আমি ইউজ করতে পারি, অথবা আমি এখানে সাজেস্টও ব্যবহার করতে পারি, আমি এখানে সাজেস্টও ব্যবহার করতে পারি, ঠিক আছে? টু ইট হেলদি ফুড, দ্য কোচ সেইড ইউ শুড প্র্যাকটিস রেগুলারলি, দ্য কোচ অ্যাডভাইসড মি টু প্র্যাকটিস রেগুলারলি, ঠিক আছে? আচ্ছা, তারপর ধরো আমাদের শুড নট আছে অথবা অট নট টু আছে, তাইলে এখানে আমাদের কি নট টু ব্যবহার করা হয়, যেরকম শি সেইড টু মি ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম, তোমার কি তোমার টাইম ওয়েস্ট করা উচিত না, তাহলে শি অ্যাডভাইসড মি নট টু, এটা হবে হচ্ছে নট টু, তাহলে এখানে আমাদের কি হবে বলো তো? নট টু, not to waste my time, not to waste my time. The teacher said you ought not to, তার মানে কি advised students not to, তাহলে কি আমাদের এখানেও কিন্তু তোমার হচ্ছে শুড নট বলো, অট নট বলো, এগুলা দিয়েও কিন্তু তোমার অ্যাডভাইসই বোঝাচ্ছে, দিন শেষে তোমার কি বোঝাচ্ছে বলো তো? তোমার অ্যাডভাইসই বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, বুঝছো এই পর্যন্ত? এই পর্যন্ত বুঝছো? এই পর্যন্ত বুঝছো? এখন ঘটনা হচ্ছে আমরা আসলে লেটাসের কিছু ব্যবহার দেখি, এবং এইটা বেশি ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টের জন্য, এই লেটের ব্যবহারটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ধরো ডিরেক্ট স্পিচে আমার লেটাস ব্যবহার করে প্রপোজাল কিংবা সাজেশন বোঝায়, ঠিক আছে? ধরো প্রপোজাল কিংবা সাজেশন যদি বোঝায়, তাহলে আমার রিপোর্টিং ভার্ব কি হবে? তাহলে আমার রিপোর্টিং ভার্ব কি হবে? রিপোর্টিং ভার্ব কি হবে? প্রপোজড অথবা সাজেস্টেড, ঠিক আছে? তারপর আমাদের একটা দ্যাট ব্যবহার করা হবে, দ্যাট ব্যবহার করতে হবে, তারপর সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব, হ্যাঁ? আচ্ছা, এখন আমাদের সাধারণত রিপোর্টিং ভার্বের পরে পার্সোনাল অবজেক্ট ব্যবহার করা হয় না, মানে কাকে বলছি এটা বলার দরকার নেই, কাকে বলছি এটা বলার দরকার নেই, জাস্ট আমি দ্যাট দিয়ে শুরু করব। কাকে বলছি এটা আমার বলার কোনো দরকার নেই, আমি জাস্ট দ্যাট দিয়ে শুরু করব। কিরকম ভাইয়া দেখো তো, হি সেড লেট আস গো ফর এ ওয়াক, তার মানে সে কি একটা প্রপোজাল দিচ্ছে বা সে একটা সাজেশন দিচ্ছে, এটা দিয়ে তো আমি তাই বুঝছি। তাহলে কি সে প্রপোজড দ্যাট তাদের যাওয়া উচিত, তো ঔচিত্য অর্থে শুড ব্যবহার করা হয়, তাহলে কি শুড প্লাস ভার্বের বেস ফর্ম। এখন এখানে আসলো কার? আমাদের, তাহলে প্রপোজড আস এটা বলার দরকার নেই, তুমি ডিরেক্ট দ্যাট দিয়ে শুরু করবা, তুমি ডিরেক্ট দ্যাট দিয়ে শুরু করবা। যেরকম উই সেড লেট আস স্টার্ট দ্য প্রজেক্ট, তাহলে কি উই সাজেস্টেড দ্যাট, উই সাজেস্টেড আস বললে ভালো শোনা যায় না, তাহলে কি ডিরেক্ট দ্যাট দিয়ে শুরু করবা, শুড বসায় ভার্বের বেস ফর্ম দিয়ে শেষ করবা, ঠিক আছে? সো বাকিগুলা দেখতেই পারবা। তো এটা বলে, এটা অনেক জায়গায় আছে, হি সেড লেট মি হ্যাভ সাম মিল্ক, তাহলে কি হি সেড নাকি কি হবে বলো তো? হ্যাঁ উইশড হবে, প্রেড তো হয় না, প্রার্থনা করতেছে না, সেড তো বাদ, তাহলে কি হবে আমাদের? এইটা হবে, বুঝছো? জাস্ট রিপোর্টিং ভার্ব দেখেই কিন্তু বলে দেওয়া যায়, একটু ডিফারেন্ট ছিল। আচ্ছা, এটা তো পারবাই, যে বি কোয়াইট, এটা তো করাইলাম এএফএমসিটা। সো ইম্পারেটিভ সেন্টেন্স ক্লিয়ার কিনা বলো? এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ক্লিয়ার? ইম্পারেটিভ সেন্টেন্স ক্লিয়ার তোমাদের? ইম্পারেটিভ সেন্টেন্স ক্লিয়ার? বলো ইম্পারেটিভ সেন্টেন্স ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, ওকে। এখন আমরা যাব হচ্ছে উইশেস অথবা অপটেটিভ সেন্টেন্সে। হ্যাঁ, আমরা যাব উইশেস কিংবা অপটেটিভ সেন্টেন্স। খুব সহজ, এটা টাইপ 15। তো এইটার মানে কি?
এইটা আমার অপটেটিভ সেন্টেন্স আসলে কি বোঝায়, কোনো ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ, অভিশাপ এগুলা বোঝায়। ঠিক আছে, এখন আমার টোনালিটি অনুসারে, আমার ইচ্ছা বা কামনার ধরন অনুসারে, আমার ইচ্ছা বা কামনার ধরন অনুসারে আমার কিসে পরিণত করতে হবে বলতো? আমার টোনালিটি অনুসারে, আমার ইচ্ছা বা কামনার ধরন অনুসারে উইশ, প্রে, ব্লেস, কার্স এগুলা রিপোর্টিং ভার্ব ব্যবহার করা হয়। ঠিক আছে, অনেক সময় রিপোর্টিং ভার্বের পর দ্যাট ব্যবহার করা হয়, উইশ বা ডিজায়ারকে স্টেটমেন্ট হিসেবে গণ্য করা হয়। তার মানে উইশ বা ডিজায়ার দিয়ে আমি পুরাটুকু বসায় দিতে পারি। আসো দেখি, হ্যাপি বার্থডে টু ইউ সম্পদ সেড টু পল্লব। তাহলে কি সম্পদ উইশ, এখানে কি বার্থডে উইশ করছে পল্লব হ্যাপি বার্থডে, তার মানে আমার কিন্তু এখানে কোনো দ্যাট নেই, আমি এখানে দ্যাট ব্যবহার না করলেও পারি। তারপর ধরো পরেরটাতে দ্যাট দিছি, এটা আসলে টোনালিটির উপর ডিপেন্ড করে যে মে ইউ সাকসিড ইন লাইফ সেড দ্য টিচার, তাহলে কি দ্য টিচার প্রেড দ্যাট আই মাইট সাকসিড ইন লাইফ। ঠিক আছে, সেটা বুঝতে হবে। তো এই হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, অপটেটিভ সেন্টেন্স ক্লিয়ার কিনা বলো? আমাদের লাস্ট টাইপ হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, এইটা করলেই আমাদের শেষ, এরপর আমরা ফ্রেজ এন্ড ক্লজে চলে যাব। আচ্ছা, এখন এক্সক্লামেটরি সেন্টেন্স আমাদের দুই রকমের হইতে পারে, একটা হচ্ছে আমাদের ডিরেক্ট কনজাংশন দিয়ে শুরু হইতে পারে, আর একটা হচ্ছে আমাদের WH ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে। এখন এখানে কিছু নিয়ম আছে। এখন আমাদের এখানে রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা এক্সক্লেম ইউজ করি, মানে 95% কেসে আমরা এক্সক্লেম ব্যবহার করি। এখন এক্সক্লেম শুধু একা ব্যবহার করি না, ঠিক আছে, আমাদের স্ট্রাকচারটা থাকে এরকম, এক্সক্লেম পাস্ট ফর্মই বেশি আসে দেখে এক্সক্লেমডি লিখলাম, এক্সক্লেমড উইথ, আমি ইমোশনটার নাম লিখি, আমি ইমোশনটার নাম লিখি যে এক্সক্লেমড উইথ জয়, তারপরে হচ্ছে মানে যাই আসে ওগুলো আমরা লিখি ভাব বুঝে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কনজাংশন হিসাবে দ্যাট ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা, আর আমাদের যে চেঞ্জটা হয় সেটা সাধারণ স্টেটমেন্ট হিসেবেই গণ্য করা হয়। আর আমাদের এক্সক্লামেশনের সাথে ইন্টারজেকশন যেগুলো আছে, এলাস বলো, হুডরে বলো, এগুলা ইনডাইরেক্ট স্পিচে বাদ দিয়ে দেওয়া আছে, এগুলা রাখার কোনো প্রয়োজন হয় না। যেরকম হি সেড হোয়াট এ ওয়ান্ডারফুল আইডিয়া, তাহলে হি এক্সক্লেমড উইথ জয় যে দ্যাট ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল আইডিয়া। তাহলে এইটারে তুমি একটা জিনিস দেখছো, এইটার ভিতরে তোমার যাই থাকুক, এখানে চিহ্নটা একটু এরকম হবে, তোমার এটার ভিতরে যাই থাকুক, এটারে কিন্তু আলটিমেটলি আমাদের লক্ষ্য কিসে বানানো, অ্যাসার্টিভ সেন্টেন্সে বানানো। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভাই বানাইতে চাই হি এক্সক্লেমড উইথ জয়, এটা তো মানে বোঝাই যাচ্ছে যে হোয়াট এ ওয়ান্ডারফুল আইডিয়া মানে কি, এখানে আনন্দ বোঝাচ্ছে। তাহলে এক্সক্লেমড উইথ জয় দ্যাট দিলাম, তাহলে কি যে আমাদের ওয়ান্ডারফুল আইডিয়া, তাহলে কি ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল আইডিয়া, ইট দিয়ে করে দিলাম। তারপর ধরো এই যে আমাদের হাউ যদি থাকে, আমরা এখানে একটা ভেরি আনবো, কারণ হাউ হচ্ছে আবেগের আতিশয্য বোঝাইতে ব্যবহার করা হয়, সো আমরা একটা ভেরি আনবো। তাহলে হি সেড হাউ কাইন্ড অফ ইউ টু হেল্প মি, তাহলে হি এক্সক্লেমড উইথ গ্র্যাটিটিউড, মানে কি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, দ্যাট ইট ওয়াজ ভেরি কাইন্ড অফ মি টু হেল্প হার। তো এখানে যে প্রোনাউনগুলো দেখলে মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা মেডিকেলে আসছে, বলো তো কি হবে? আমরা কিন্তু অলরেডি বলেছি যে আমাদের যদি কনজাংশনগুলো থাকে এগুলো কিন্তু আমাদের বাদ চলে যাবে। তাহলে she said, oh how charming the scenery is, তাহলে he exclaimed with wonder, তাহলে কি she exclaimed with wonder, এইটা হয় না he wondered that exclaimed wonder, এই দুটো সেন্টেন্স এতটুকুতেই হয় না, তাহলে হয় এইটা নয়তো এইটা। তাহলে she exclaimed with wonder that the scenery was very charming। আচ্ছা, তারপরে কি আছে দেখো, ধরো দুইটা অপশন সেম লাগতেছে, আমি পরীক্ষার হলে কি করতাম, she exclaimed with wonder that the scenery very charming। কোনটা ঠিক? এক নাম্বারটা ঠিক। এই যে আমার মতো যারা কানাস, এখানে কিন্তু ওয়াজ নাই, টাটা। কত সূক্ষ্ম জায়গা দেখছো, জাস্ট একটা ভার্ব দেন, আমার তো দেখে একই লাগতেছে, আমি নিজেই দেখে এক লাগতেছে। তো এমনি এমনি দেখবা, এমনি এমনি দেখবা, পেন্সিল দিয়ে দেখো, বাট এমনি এমনি মিলাবা আর কি, বুঝছো? এই জিনিসগুলো জানা থাকতে হবে ভাইয়া, এগুলা পারবা, এগুলা আর বেশি কিছু নাই। আচ্ছা, এখন হচ্ছে ধরো যেগুলা WH ওয়ার্ড নাই, সেক্ষেত্রে তুমি কি করবা ভাই? সেম নিয়ম, জাস্ট এটা বাদ যাবে, এই যে এই জিনিসটা বাদ যাবে, এই তোমার যে ইন্টারজেকশনটা সেটা বাদ যাবে। হি সেড alas I failed, তার মানে কি সে খুব দুঃখ পাইছে। হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি হ্যাড ফেইলড, কারণ কি এখানে আমার কি আছে, V2 আছে, V2 থাকলে আমার এখানে কি হবে, হ্যাড প্লাস V3 হবে,
হ্যাড প্লাস V3 হবে। তারপরে কি, দে সেড ফুরে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, তাহলে কি হবে, দে হ্যাড ওয়ান দ্য ম্যাচ, তাহলে কি এক্সক্লেমড উইথ জয় হবে। ঠিক আছে, এক্সক্লেমড উইথ জয় হবে। দেখো তারপরে কি আছে, এটা বুঝবা, এটা জাস্ট রিভার্স ট্রান্সলেশন, এটার উত্তরটা তোমরা জানাবা। এই হচ্ছে আমাদের টোটাল ন্যারেশন। তো ন্যারেশন জাস্ট এগুলা দেখলেই তোমাদের মোটামুটি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কাভার হয়ে যাবে, কারণ আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় হচ্ছে প্যাসেজ ন্যারেশন আসে না। ক্লিয়ার সবাই? তো থ্যাংক ইউ সবাইকে।